প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ রফিজউদ্দিন, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, দৌলতপুর কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরিঘাত, বঙ্কিমতা, সুচলতা এই চ্যাপ্টার থেকে আমরা এই তিনটি বিষয়ের মধ্যে আমরা বঙ্কিমতা, সুচলতা নিয়ে আজকে মূলত আলোচনা করব। এর সঙ্গে পরিঘাতের আলোচনাও আসতে পারে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখব যে বঙ্কিমতাটা কি। বঙ্কিমতা হচ্ছে কোনো একটি নিবেশনের গঠন, প্রকৃতি, আকৃতি ও প্রকৃতির পরিমাপক একটি বিষয়। বঙ্কিমতা, কোনো নিবেশনের যদি বঙ্কিমতা থাকে তাহলে সেটিকে আমরা বলি অসুষম নিবেশন। তো বঙ্কিমতার মূলত হচ্ছে যে কোনো গঠন প্রকৃতি বা সাম্যের অভাবকেই বোঝানো হয়। যেমন আমরা যদি কোনো একটি নিবেশনের গণসংখ্যার রেখা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই রেখাটি কোনো না কোনো একদিকে হয়তোবা বেশি থাকে, বিস্তৃত থাকে এবং একদিকে উঁচু থাকে। যদি এরকম ঘটে তাহলে বুঝতে হবে যে সেই নিবেশনে বঙ্কিমতা আছে। আর যদি এমন হয় যে দুই সাইডে মানে দুই দিকে যদি সমানভাবে বিস্তৃত হয় এবং মাঝখানে যদি একটি সুষম মানে ঘণ্টাকৃতির যদি কার্ভটি হয় তাহলে তখন আমরা তাকে বলি সুষম নিবেশন, বা এটাকেই বলা হয় সুষম রেখা। এই রেখাটিকে এখানে আমরা দেখব যে সুষম নিবেশনের গড়, মধ্যমা এবং প্রচুরক এই তিনটি সমান হয়। কিন্তু আমরা যদি বঙ্কিম নিবেশন বলি তাহলে বঙ্কিম নিবেশনের গড়, মধ্যমা, প্রচুরক সমান হয় না। সেক্ষেত্রে দেখা যায় কখনো গড় বড় হয়, মধ্যমা প্রচুরকের চেয়ে গড় বড় হয়, কখনো বা হয়তো দেখা যায় যে মধ্যমা প্রচুরকের চেয়ে গড় ছোট হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বঙ্কিমতাটা আসলে কি দাঁড়ালো? বঙ্কিমতা হচ্ছে যে একটি নিবেশনের গঠন, প্রকৃতি এবং তার সাম্যতা নির্ণয় করা। তো আমরা দেখব যে বঙ্কিমতা সাধারণত দুই রকমের, একটি হচ্ছে ধনাত্মক বঙ্কিমতা আর একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিমতা। তার মানে একটি নিবেশন হয় ধনাত্মক বঙ্কিম হয়, নাহলে ঋণাত্মক বঙ্কিম হয়, এরকম আর কি। ধনাত্মক বঙ্কিম এবং ঋণাত্মক বঙ্কিম। তা আমরা প্রথমে ধনাত্মক বঙ্কিমটা কি সেটা আমরা দেখব। ধনাত্মক বঙ্কিম হচ্ছে যে যদি কোনো নিবেশনের যদি গণসংখ্যার রেখাটি অঙ্কন করা হয়, রেখাটি দেখা যাবে যদি এরকম দেখা যায় যে দক্ষিণ দিকে মানে ডান পাশে বেশি বিস্তৃত এবং বাম পাশটা একটু বেশি উঁচু, যদি এরকম মনে হয় বা এরকম পাওয়া যায় তাহলে সেই নিবেশনটাকে আমরা বলি বঙ্কিম নিবেশন। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে ধনাত্মক বঙ্কিমের ক্ষেত্রে আমরা এটি লক্ষ্য করব যে সাধারণত ছোট সংখ্যাগুলোর পরিমাণ মানে ছোট সংখ্যার গণসংখ্যাগুলো কম থাকে এবং বড় সংখ্যার গণসংখ্যাগুলা ছোট সংখ্যার গণসংখ্যাগুলো বেশি থাকে এবং বড় সংখ্যার গণসংখ্যাগুলো কম থাকে। তো এই ক্ষেত্রে হয় কি যে ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে দেখা যাবে যে মধ্যমা এবং প্রচুরকের চেয়ে গড় বড় হয়। আর ঋণাত্মক বঙ্কিমতা হচ্ছে যে যদি কোনো নিবেশনের গণসংখ্যা রেখা অঙ্কনের পরে দেখা যায় যে বাম দিকে বেশি বিস্তৃত এবং ডান পাশটা বেশি উঁচু, যদি এরকম হয় তাহলে সেই নিবেশনকে আমরা সেই নিবেশনের ক্ষেত্রে আমরা বলবো যে এটি একটি ঋণাত্মক বঙ্কিম নিবেশন। এবং ঋণাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে গড়, মধ্যমা এবং প্রচুরকের চেয়ে ছোট হয়। তো যাই হোক, আমরা তাহলে দেখলাম যে ধনাত্মক বঙ্কিম কি এবং ঋণাত্মক বঙ্কিম কি। তো আমরা এবার দেখব যে এই বঙ্কিমতা বা বঙ্কিমতাঙ্ক যেটা বলি, মানে বঙ্কিমতার পরিমাপ, বঙ্কিমতার পরিমাপটাকে বলা হয় বঙ্কিমতাঙ্ক। তাহলে বঙ্কিমতার পরিমাপটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা সাধারণত বঙ্কিমতাকে আমরা বিটা, এটা একটি ল্যাটিন অক্ষর, বিটা 1 দ্বারা লিখে থাকি। তো বিটা 1 এর মান আমরা এই বঙ্কিমতার মানটাকে আমরা পরিঘাতের মাধ্যমে নির্ণয় করতে পারি, যেটি হচ্ছে যে কার্ল পিয়ারসনের একটি
বঙ্কিমতাঙ্কের সূত্র আছে। কার্ল পিয়ারসন যে সূত্রটি দিয়েছে সেটি হলো এরকম যে μ3² বাই μ2 কিউব রুট বিটা 1 সমান √ μ3² বাই μ2 কিউব। তো এখানে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করছি তার মধ্যে μ3 এবং μ2। এখন μ3টা কি? μ3 হচ্ছে যে তোমার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, আর μ2 হচ্ছে যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, যেটিকে আমরা বিভেদাঙ্ক বলে থাকি। তো যাই হোক, আমরা তাহলে যদি পরিঘাতের মাধ্যমে μ3 এবং μ2 এর মান নির্ণয় করতে পারি বা নির্ণয় করি কিংবা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা বিটা 1 এর মান খুব সহজেই নির্ণয় করতে পারি। কারণ আমরা হলো এখানে μ3 এর মান বসাই দেব, μ2 এর মান বসাবো, ক্যালকুলেশন করব, করার পরে যে মান আসবে সেই মানটি হবে বিটা 1, তারপরে √ করলে আমাদের বিটা 1 এর মান বা বঙ্কিমতাঙ্কের মান চলে আসবে। এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটাকে বলা হচ্ছে যে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক। তো কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এই বিটা 1 এর মান, এটার মান সাধারণত হয় এরকম যে -3 থেকে +3 মধ্যে অবস্থান করে। তো যদি এরকম হয় যে আমরা যদি দেখি যে বিটা 1 এর মান 0 আসছে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে এই নিবেশনটি সুষম নিবেশন, এই নিবেশনে কোনো বঙ্কিমতা নাই। আর যদি এরকম দেখি যে বিটা 1 এর মান 0-র চেয়ে ছোট আসছে কিন্তু 3-এর চেয়ে বড় বা সমান আসছে, তাহলে সেটিকে আমরা বলবো ঋণাত্মক বঙ্কিম নিবেশন। আর যদি এরকম হয় যে 0-র চেয়ে বড়, 3-এর চেয়ে ছোট বা সমান, তাহলে সেটিকে আমরা বলবো ধনাত্মক বঙ্কিম। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বঙ্কিমতা সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেলাম। আমরা এই সংক্রান্ত যে সকল সমস্যা আছে, যে সকল অঙ্ক আছে, এগুলি আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো আমরা নিশ্চয় পরবর্তীতে এই বিষয়টা নিয়ে দেখব, আলোচনা করব। আমি এখন একটু সুচলতা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা তোমাদের সামনে পেশ করব। সুচলতা হচ্ছে যে এটিও একটি নিবেশনের গঠন, প্রকৃতি, আকৃতি ও প্রকৃতির পরিমাপক। এটাও একটি পরিমাপক। তো এখানে কি করা হয়? এখানে সাধারণত একটি নিবেশনের আকৃতি পরিমাপ করা হয়, এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটি নিবেশনের যখন আমরা একটি কার্ভ, একটি রেখা অঙ্কন করি, সেই রেখাটি কতটুকু উঁচু বা নিচু সেইটি এখানে পরিমাপ করা হয়, এবং তারই মাধ্যমে আমি ওই নিবেশনটি সম্পর্কে একটি ধারণা করতে পারি বা ওই নিবেশনটি সম্পর্কে আমার একটি পর্যবেক্ষণ তৈরি হয়। তো এখানে আমরা দেখব যে সাধারণত এরকম হয় যে সুষম নিবেশন, যে সকল নিবেশনে গড় মধ্যমা প্রচুরক সমান, এটিকে বলা হচ্ছে সুষম নিবেশন। এই নিবেশনের ক্ষেত্রে আমরা যে রেখাটি অঙ্কন করি, সেই রেখাটির ক্ষেত্রে আমরা দেখি যে এই রেখাটি সাধারণত ঘণ্টাকৃতির বা একটি সুষম রেখা তৈরি হয়। তো সেই রেখাটি সাধারণত এরকম হয় যে এই ধরনের একটি রেখা হয়, যেটার হলো যে ডানে এবং বামে সমানভাবে বিস্তৃতি লাভ করে এবং উপরের দিকে ঘণ্টাকৃতির একটি উচ্চতা আমরা দেখতে পাই। এই ধরনের নিবেশনকে আমরা বলি যে সুষম নিবেশন বা এই সুচলতা, এটি একটি সুচলতা, এটিকে আমরা বলি মধ্যম সুচলতা। তার মানে আমরা সুচলতাটাকে তাহলে একটি সুষম রেখার সুচলতার সঙ্গে তুলনা করেই আমরা সুচলতা নির্ণয় করব যে এটি কি সুচলতাটার পরিমাপটা কেমন। তো সেই জন্য সুচলতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে বা 3 প্রকার সুচলতা আমরা পাবো বা দেখতে পাবো। তার প্রথমটা হচ্ছে যে মধ্যম সুচলতা, অতি সুচলতা এবং অনতি সুচলতা। এই হলো 3 ধরনের সুচলতা। তো মধ্যম সুচলতা সেটা হলো যে সুষম নিবেশনের যে রেখাটি হয় সেটি হচ্ছে সুষম সুচলতা। আর অতি সুচলতা আমরা যেটাকে বলছি যে অতি সুচলতা, তার মানে আমি যদি কোনো একটি নিবেশনের একটি যদি গণসংখ্যা রেখা অঙ্কন করি, রেখাটি যদি এরকম হয় যে
সুষম রেখার চেয়ে অধিক সুচালো হয়, অর্থাৎ এরকম হয়। যদি এরকম হয় তাহলে এটিকে বলা হচ্ছে যে অতি সুচলতা। এটাকে বলা হচ্ছে মধ্যম সুচলতা। আর যদি এরকম হয় যে একটি কার্ভ অঙ্কন করার পরে দেখা গেল যে সেটি সুষম নিবেশনের চেয়ে তার সুচলতাটা কম বা বেশি উঁচু হয় না, মধ্যম সুচলতার চেয়ে কম উচ্চতা সম্পন্ন, যেমন এরকম হয়, সাধারণত এরকম হবে, এরকম। তাহলে এই ধরনের সুচলতাকে বলা হচ্ছে, আমরা এটাকে বলি যে অনতি সুচলতা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখলাম 3 ধরনের সুচলতা, একটা অতি সুচলতা, মধ্যম সুচলতা এবং অনতি সুচলতা। আমরা এই সুচলতাকে পরিমাপ করার জন্যও আমরা একটি পরিমাপক আমরা ব্যবহার করি, সেটিকে আমরা বিটা 2 দ্বারা লিখে থাকি, প্রকাশ করে থাকি। বিটা 2 এটিও আমরা পরিঘাতের সূত্র থেকে আমরা পরিঘাতের মান ব্যবহার করে আমরা এই মানটি ব্যবহার করতে পারি। এটি হচ্ছে এরকম যে বিটা 1-এর সূত্রটা হচ্ছে যে μ4/μ2²। তাহলে আমরা দেখছি যে পরিঘাতের চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতকে আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের বর্গ দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটি তাহলে হচ্ছে আমার বিটা 1-এর মান। তো এখন যদি বিটা 1-এর মান যদি এরকম হয় যে মান নির্ণয় করার পরে আমরা সাধারণত বিটা 1-এর মান আমরা নির্ণয় করার পরে আমরা এখান থেকে মন্তব্য করতে পারবো যে নিবেশনটি সুচালো এবং কেমন সুচালো, অতি সুচালো নাকি মধ্যম সুচালো নাকি অনতি সুচালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বঙ্কিমতা এবং সুচলতা সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। তো যাই হোক, এগুলি তোমরা প্র্যাকটিস করবে, এই সংক্রান্ত কিছু সমস্যা আছে এগুলো দেখবে, আবার পরবর্তীতে কোনো এক ক্লাসে নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।